আমার প্রথম প্রজেক্ট হলো তিস্তা ব্যারাজ, অ্যান্ড আই ওয়ার্ক ভেরি হার্ড অলসো, অ্যান্ড হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। সো এটা একটা অ্যামেজিং দফা, যেগুলি আমাদের দেশের উন্নতির জন্য কাজে লাগবে। টেকনোলজিতে যারাই জয়েন করবে তারাই সবাই সাইন করতেছে, কেউ ফেল করে নাই, অ্যান্ড তাদের জন্য প্রচুর চাকরি আছে। টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড বিজনেস স্ট্র্যাটেজি, এই তিনটা জিনিসের পারফেক্ট ব্লেন্ডেই কিন্তু তৈরি হয় ট্রু এক্সিলেন্স। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্স। আমাদের আজকের এপিসোডের গেস্ট এমন একজন মানুষ যিনি বাংলাদেশের আইটি ইন্ডাস্ট্রি এভলিউশনটা শুধুই দেখেননি, বরং এর একটি বড় অংশে তিনি নেতৃত্বও দিয়েছেন। তো চলুন আর দেরি না করে আমাদের আজকের গেস্টের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ভিউয়ার্স, চলুন আমাদের আজকের মোটিভেশনাল জার্নি এখনই শুরু করি, কারণ আমার সাথে এখন আছেন আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্ট মিস্টার ফাইজ হোসেন, ডিরেক্টর ইন্টারন্যাশনাল বিজনেস এডিএন টেকনোলজিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খুবই ভালো লাগতেছে আপনারা আমাকে সুযোগ দিলেন আপনাদের এখানে কথা বলার জন্য। স্যার, আমাদেরও খুবই ভালো লাগছে অ্যান্ড উই আর অনার্ড টু বি হিয়ার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে এই অপরচুনিটিটা দিয়েছেন। সো ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ অ্যাগেন। স্যার, আমরা রোল শুরু করার আগে আপনার সাথে অফ দ্য ক্যামেরা কথা বলে জানতে পেরেছি যে আপনার লাইফ অনেক ইভেন্টফুল। তো আমি আসলে একদম শুরুর থেকে আপনার গল্প শুনতে চাই যে আপনার ছোটবেলা কোথায় কেটেছে, কেমন কেটেছে, আর তারপর আপনি জীবনে কি কি করলেন। আমার যাত্রা শুরু লাইফের কুমিল্লা জেলা স্কুল, ওখান থেকে আমি আসি ঢাকা ইউনিভার্সিটি, তারপরে চলে যাই আমেরিকাতে যাওয়ার পরে ওখানে আপস অ্যান্ড ডাউনস লাইফের যেটা হয়েছিল সব কিছু, বাট একটা সময় আসলো যে না, আমি দেখলাম যে না, দেশে চলে যায়। 37 বছর পরে ডিসিশন নিলাম যে আমি চলে আসি ঢাকায়। সো ঢাকায় দেখলাম যে এখানে অনেক অপরচুনিটি যেটা আমেরিকাতে নাই। সো ওখান থেকে আসার পরে আমাকে এডিএন সুযোগ দিল তাদের সাথে কাজ করার, শুরু করলাম এডিএনের সাথে কাজ। সো টেকনোলজিতে এডিএনের যেটা আমি যেই পার্টটা দেখবো সেটা হলো চিপ ডিজাইন সেমিকন্ডাক্টর। এখানে একটা কোম্পানি আছে উলকাসামাই বলে, এনায়েতুর রহমান আমার ক্লাসমেট, এডিএন ওই ব্রাঞ্চটা শুরু করবে। সো উইল ওয়ার্ক টুগেদার উইথ দ্যাট ওয়ান। তো এটা একটা সুযোগ আছে বাংলাদেশে এবং পৃথিবীতে সেমিকন্ডাক্টর ডিজাইন, চিপ ডিজাইন। স্যার, খুবই ইন্টারেস্টিং একটা স্টোরি। আমি কাজের কথায় পরে যাচ্ছি, প্রথমে একটু আপনার লাইফ নিয়ে কথা বলি। আমাদের সমাজে অনেকেই মনে করেন যে এই দেশে আসলে একটি সাকসেসফুল বা সুন্দর জীবন গড়া পসিবল না। তো অনেকেই একটু সুন্দর জীবন গড়ার লক্ষ্যে বিদেশ পাড়ি দেয়, কিন্তু আপনার লাইফের কেসটা যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইটস রিভার্স। আপনি ওয়েন্ট টু ইউএসএ, আপনার ওখানে ভালো একটা লাইফ ছিল, আপনি ইউএস পাসপোর্টও পেয়েছেন, কিন্তু এত কিছুর পরেও আবার নারীর টানে দেশে ফিরে আসলেন। মানে ইউ হ্যাড অল দ্য অপরচুনিটি, ইউ কুড হ্যাভ স্টেড দেয়ার, ইউ হ্যাড এভরিথিং, বাট ওয়াই ডিড ইউ চুজ টু কাম ব্যাক হোম? এখানে একটা জিনিস হলো যে অপরচুনিটি এখানে অনেক বেশি, ইউএসএ ভেরি লিমিটেড। আপনি একটা জায়গায় যেটা করবেন ওইটাই করতে পারেন, এছাড়া ইউ ডোন্ট হ্যাভ অ্যাডভান্স স্কোপ ফর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ পিপল। ইভেন তো আমি ইউএস সিটিজেন, কিন্তু ওই আসলে তো বাঙালি, সোরা সেভাবেই দেখে, সেই অপরচুনিটি ওখানে ওইভাবে পাওয়া খুব ডিফিকাল্ট। যদিও আমি অনেক অপরচুনিটি পাইছি, বাট এখানে দেখলাম যে আমার সাথে কিছু ডেভেলপমেন্ট গ্রো হয়েছে উইথ চাইনিজ গভর্নমেন্ট এবং চাইনিজ কোম্পানিজ। দেখলাম যে ওদের সাথে এখানে কাজ করে আমার খুব সুবিধা। আমার প্রথম হলো এখানে যে চাইনিজ অ্যাম্বাসেডার ছিল মিস্টার জিমিংলি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমেরিকাতে পরিচয়। ও আমাকে বলে যে তুমি ঢাকায় চলে আসো। দেন আই স্টার্ট ওয়ার্কিং উইথ হিম। আমার প্রথম প্রজেক্ট হলো তিস্তা ব্যারাজ। ও গেল ওখানে, তিস্তা প্রজেক্ট দেখলো, দেখার পরে বলছে যে উইল ডু ইট, অ্যান্ড দেন ওটা নিয়ে এখন কাজ করতেছি। পাওয়ার চায়না ওটার ডিজাইন করে নিছে, অ্যান্ড অলসো ওদেরকে সুযোগ দেওয়া হয়েছে চাইনিজ গভর্নমেন্ট যে ওরাই করবে এটা। তো এটা এমইউ সই হয়েছে এবং G2G হওয়ার পথে। সো ওটা হলে বাংলাদেশের জন্য অনেক উপকার হবে। স্যার, আমাদের জীবনের উপরে ওঠার সিঁড়ি কিন্তু সবসময় অতটা মসৃণ হয় না। কারো কারো জন্য বা অনেক ক্ষেত্রেই অনেক রাফ থাকে, বা এমন সব সিচুয়েশন আসে বা সময় আসে যে মনে হয় এই বুঝি পথের শেষ, সামনে বোধহয় আর যেতে পারবো না। তো আপনার লাইফে কি এমন কোনো ক্রুশাল মোমেন্ট এসেছিল যখন আপনার কাছে মনে হয়েছিল যে এই বোধহয় শেষ, আর বোধহয় আগানোর পথ নেই? না, ওরকম হয় নাই। আমার লাইফ ওয়াজ ভেরি স্মুথ। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমি এনজয় করছি লাইফ, অ্যান্ড আই ওয়ার্ক ভেরি হার্ড অলসো, অ্যান্ড হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। তারপরে এখানে আসার পরে আমি খুবই ভালো একটা অবস্থায় আসছি, যেখানে যেখানে কাজের দরকার আমি সেই সব
সেক্টরে কাজ করতেছি। মনে করেন যেখানে দরকার হলো গ্যাস মিটার এই এদের সাথে শুরু করছি আমি। চায়নাতে গেলাম, 3-4টা কোম্পানি নিয়ে আসলাম যারা মিটারে নাম্বার 1। সো এখানে একটু অসুবিধা হয়, এখানে টেন্ডারে আমরা লোয়েস্ট হলাম, কিন্তু ওরা রিটার্নের কল করলো, কারণ যারা পাওয়ার তারা পায় নাই, তারা সামহাও কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করে এবং রিটার্নের কল করলো, ওটাতে আমাদের কোনো হাত নাই। সো এইসব ডিফিকাল্টি হয় না যে তা না, কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টের সময় সবটাই ডিফিকাল্ট ছিল। এখন রানিং বেটার দ্যান বিফোর। স্যার, আপনি তো বাংলাদেশে বড় হয়েছেন, তারপরে ইউএসএতে দীর্ঘদিন ছিলেন, তারপর আবার এখন দেশে এসেছেন। তো আপনি যখন দেশ ছেড়েছিলেন তখন আমাদের দেশের কর্পোরেট সেক্টর, আইটি সেক্টরটা কেমন ছিল, আর আপনি আসার পরে কি কি বড় পরিবর্তন দেখতে পেলেন? আমি যখন গেলাম তখন কম্পিউটারই ছিল না এখানে। আইটি সেক্টরে দূরের কথা, কোনো কম্পিউটার কিছু ছিল না। টাইপরাইটার শুধু আইবিএম ছিল, একটা বল ঘুরে ঘুরে টাইপ করতো, দ্যাট ওয়াজ দ্য অনলি ইলেকট্রিক টাইপরাইটার আইবিএমের। ওখানে যে আমি কম্পিউটার দেখলাম 86-এ, যে একটা ফ্লপি ড্রাইভ, তাও পাতার মতো, ওইগুলো আপনারা দেখেন নাই? স্যার পেয়েছিলাম। আচ্ছা। তারপরে ওটার পরে ফ্লপি ড্রাইভে আসলো, তারপরে সিডি রমে আসলো, সে অনেক অ্যাডভান্স। সো ওইটার সাথে সাথে বাংলাদেশে আমি দেখি যে এখানে অনেক অ্যাডভান্স। দারুণ স্যার। তো স্যার, কিছুক্ষণ আগে যখন অফ ক্যামেরা আপনার সাথে কথা বলছিলাম, খুব ইন্টারেস্টিং একটি ফ্যাক্ট জানতে পেরেছি আপনার থেকে। সেটা হচ্ছে আপনি আমাদের জুলাই আপরাইজিংয়ের পরপর 9th অগস্ট আপনি বাংলাদেশে ল্যান্ড করেছেন, দীর্ঘ 37 বছর স্টেটসে থাকার পর। তো দেশে এসে একটি নতুন বাংলাদেশ দেখছেন, আর এই নতুন বাংলাদেশ নিয়ে আপনার প্রত্যাশা কি? আমি জুলাই সমর্থকদের সময় ওদের সাথে আমেরিকাতে একত্রতা বোধ করেছি, এবং অ্যাট দ্য সেম টাইম আই ওয়ার্ক উইথ দ্যাম। এবং প্রসেশন আমি জীবনে নামি নাই, প্রথম প্রসেশন জুলাই মাসে। তারপরে আমি যখন আসলাম ঢাকায়, দেখলাম যে দিস ইজ এ নিউ কান্ট্রি, এটা আমার জন্য অ্যামেজিং, আমার জন্য একটা উইন্ডো অফ অপরচুনিটি আসলো। তারপরে আমি দেখলাম পলিটিশিয়ানদের নানান ধরনের ফ্রিডম, ওইটা আমি খুব এনজয় করলাম। আবার খুব বেশি ফ্রিডম হয়ে যেতেছে এখন, যে যার এটা অসুবিধা হয়। আমার যেরকম 4 দিন আগে আমি সেক্রেটারিতে যাচ্ছিলাম, 3 ঘন্টা এক জায়গায় বসা, ছাত্ররা বন্ধ করে দিচ্ছে রাস্তা। ওইটা আমি বললাম টিভিতে একটা, যে না, রাস্তা বন্ধ করে তো সংগ্রাম করতে হয় বা হয় না, এটা ডিসিশন কে নেবে? সো এটা কন্ট্রোভার্সিয়াল, বাট আমি খুব এনজয় করতেছি এখন, এবং আশা করি আমাদের দেশ প্রসপারিটিতে যাচ্ছে। আমি এখন তারেক রহমানের 31 দফা সম্বন্ধে কিছু বলতে চাই। আমি ওটা নিয়ে কাজ করতেছি। ওটার একটা বই মিস্টার রাজ ফরহাদ সে ইংল্যান্ড থেকে একটা লিখেছে বই, ওই বইটা মোটামুটি কাজ চলতেছে। এবং আমি বাংলাদেশে ওপেন হয়েছিল গুলশান ক্লাবে, তারপরে লন্ডনে হলো, লন্ডনটা ওপেন করলাম, এখন আরও অন্যান্য জায়গায় যাব। কলকাতা যাওয়ার প্ল্যান আছে উনি আসার পরে। সো এটা একটা অ্যামেজিং দফা, যেগুলি আমাদের দেশের উন্নতির জন্য কাজে লাগবে। স্যার, আপনার কি মনে হয় সামনে যদি পলিটিক্যালি নতুন কোনো লিডারশিপ আসে, তাহলে কি আমাদের যে এতদিনের একটা টক্সিক পলিটিক্যাল ট্রেড ছিল, ওটাকে বাদ দিয়ে আমরা কি কনজারভেটিভ কিছু করে সামনের দিকে এগোতে পারবো? এখন যেটা আমার ফিলিং, যেভাবে আমি ফিল করি, যে এখন একটা ন্যাশনাল গভর্নমেন্ট হওয়া দরকার। যেই ইলেকশনে জিতুক, সবাইকে ডাকার প্রয়োজন। আমি মনে করি যে সবারই ইনপুট থাকা দরকার, তাইলে অনেক কেয়াস কম হবে, সবারই একটা ফেয়ার শেয়ার থাকা দরকার। তো সেই হিসাবে আমি দেখলাম যে এটাও তারেক রহমানের একটা চিন্তাধারা। সো এটা হলে আমি বলবো যে ইটস এ ভেরি প্রবাবল কজ ফর বাংলাদেশ টু স্টার্ট অ্যাগেইন। স্যার, আপনার ক্যারিয়ার লাইফের একটি দীর্ঘ সময় দেশের বাইরে কেটেছে। আমরা সবাই জানি বিদেশের জীবনটা এতটা সহজ না, অনেক কর্মব্যস্ততা, অনেক যান্ত্রিক জীবন, অনেক হেকটিক স্কেজুল থাকে। তো কাজ এবং ব্যক্তিগত জীবন, এই দুইয়ের মাঝে ভারসাম্য রাখা কিন্তু অতটা সোজা না। আপনি কিভাবে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা মেনটেন করেছেন? প্রথম কথা, কাজ তো করতেই হয়, কোনো অপশান নেই। কাজ তো 8 ঘন্টা কাজ। আমার যে কাজ ছিল সেটা খুবই লুক্রেটিভ জব। আমার শুধু কাজ ছিল যে অফিসে বসে দুইজনের সাথে একটা মিটিং করার পরে আমার পিএসটিএস থাকতো, ওরা সব ডকুমেন্টগুলি করতো। তো আমার ভেরি ইজি জব ওয়াজ দেয়ার। অ্যান্ড দেন আমি পড়তাম চেম্বার্সের, ডিফারেন্ট চেম্বার্সের মেম্বার ছিলাম, বোর্ড মেম্বার ছিলাম, এখনও আছি। সো ওইগুলি আমাকে সুযোগ দেয় টু প্রমোট বাংলাদেশি কমিউনিটি অ্যান্ড বিজনেস দেয়ার। স্যার, বর্তমানের মার্কেট কিন্তু অনেক র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তো
এই সিচুয়েশনে এডিএন টেকনোলজিস আসলে কিভাবে নিজেদের জায়গা ধরে রাখছে? এডিএন টেকনোলজি একটা বড় কোম্পানি, তাদের অনেকগুলি অপশন আছে। তারা টেলিকম থেকে শুরু করে এখন নতুন কোম্পানি একটা যেটা, সেটা হলো ওরা সেমিকন্ডাক্টর যেতে চাচ্ছে। সো সেমিকন্ডাক্টর এখানে একটা কোম্পানি আছে উল্কাসামাই। সো উল্কাসামাই একটা ট্রেনিং সেন্টার খুলতেছে, তো আমরা ওদের সাথে কাজ করতে চাই। সো এটা গ্রেট অপরচুনিটি ফর বাংলাদেশি পিপল টু ওয়ার্ক অন দ্যাট ওয়ান। সো ওটার মধ্যে আমি থাকবো। ওইটার সম্বন্ধে আপনাদের জানতে চাইলে কালকে আমাদের চেয়ারম্যান সাহেব থাকবে, উনি বলবেন। স্যার, আমরাও আশা রাখছি যাতে আপনাদের হাত ধরে বাংলাদেশেও সিলিকন ভ্যালির মতো কোনো একটা জায়গা তৈরি হয়। জি। স্যার, আমরা সবাই জানি আমাদের দেশের জব মার্কেটটা আসলে খুবই খারাপ, কারণ আমাদের এখানে জবের যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের চেয়ে ডিমান্ড অনেক অনেক বেশি। সো এরকম একটা ডিফিকাল্ট জব মার্কেটে যারা নতুন গ্র্যাজুয়েট আছে বা যারা তাদের ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে, লেট ইট বি বিজনেস অর জব, তারা আসলে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে? আপনি তাদের জন্য কি পরামর্শ দেবেন? এখন নতুন জব মার্কেটে আমি যেটা ফিল করি সেটা হলো টেকনোলজিতে যারাই জয়েন করবে তারাই সবাই সাইন করতেছে, কেউ ফেল করে নাই। অ্যান্ড তাদের জন্য প্রচুর চাকরি আছে, আর অনেক ট্রেনিং সেন্টার আছে, এবং নতুন ট্রেনিং সেন্টার একটা খুলতেছে সামনের মাসে। ওইটা আমাদের থ্রুতে কাজ করবে ওরা। এখানে অ্যাপ্লাই করলে উই ক্যান কানেক্ট দ্যাম উইথ উল্কাসামাই, and eventually they will shine in their own life. দারুণ। ভিউয়ার্স, আপনাদের মধ্যে যারা যারা টেক বা আইটি এনথুজিয়াস্ট আছেন, মেক শিওর ইউ গাইস ফলো এডিএন টেকনোলজিস, যাতে করে এই ট্রেনিং সেন্টার বা তাদের যে মাইক্রোচিপ নিয়ে ফিউচার প্ল্যানস আছে আপনারা যাতে আপডেটেড থাকতে পারেন। অ্যান্ড আই এম শিওর নতুন কোনো ভেঞ্চার যখন স্টার্ট হয় তখন অনেক নতুন জব অপরচুনিটিস ক্রিয়েট হবে। সো আপনারা যদি কোয়ালিফাইড হন, কেপেবল হন, আই এম শিওর এডিএন টেকনোলজিস উইল হ্যাভ সামথিং ফর ইউ গাইস। সো মেক শিওর ইউ অল ফলো এডিএন গ্রুপ। স্যার, ইট হ্যাজ বিন আ প্লেজার ডুইং দিস ইন্টারভিউ, বাট আমরা আমাদের ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আরও কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু লাস্ট একটা কোয়েশ্চেন আপনার কাছে করতে চাচ্ছি। ওটা হচ্ছে, নেক্সট 5 to 10 ইয়ার্সে আপনার নিজের অথবা এডিএন গ্রুপকে নিয়ে আসলে আপনার ফিউচার প্ল্যানস কি? প্রথম তো টেকনোলজি, সেকেন্ড থিং ডেভেলপমেন্ট ওয়ার্ক, দেন বাংলাদেশের সামনে অনেক বড় বড় প্রজেক্ট হবে, ফান্ডেড বাই দ্য এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, চাইনিজ গভর্নমেন্ট। অ্যান্ড আমি ওগুলির সাথে কাজ করতেছি, ওইগুলি আমি জানি যে ওগুলির পসিবিলিটি অনেক হাই। ওটা দেশের ডেভেলপমেন্টের জন্য খুব কাজ করবে, এবং ওখানে অনেক নতুন জেনারেশন যারা আছে তাদেরও অনেক কাজের সুবিধা আছে। সো এটার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে যোগাযোগ করার জন্য। স্যার, থ্যাঙ্কস অ্যাগেন এতক্ষণ এত ধৈর্য নিয়ে আমার সবগুলো প্রশ্নের সুন্দর করে অ্যান্সার করার জন্য। যাবার আগে আপনার জন্য আছে আমাদের স্পন্সর মুমতাজ হারবালের প্রোডাক্টের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। মাই প্লেজার স্যার। স্যারের মতো আমরাও আশা রাখছি যাতে বাংলাদেশে আসলেই সামনে আরও বড় বড় প্রজেক্ট হয়, আমাদের যে শত শত হাজার হাজার তরুণ আছেন তাদের জন্য যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, আর আমরাও যাতে বিশ্বের বুকে গর্ব করতে পারি এমন কোনো কাজ করে সামনে এগিয়ে যেতে পারি। আর ভিউয়ার্স, আজকের মতো আমাদের মোটিভেশন ইন্সপিরেশনাল জার্নি এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হচ্ছে নতুন কোনো গুণী মানুষের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিটিএফএম এর সাথেই থাকবেন, এবং মুমতাজ হারবাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সের সঙ্গেই থাকবেন।